নমস্কার, ওয়েলকাম টু অদিতিস ওয়ার্ল্ড। আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমি তোমাদেরকে গল্প করে শোনাবো, কিন্তু বিভিন্ন কাজের জটিলতার জন্য সেটা এতদিন সম্ভব হয়ে ওঠেনি। অনেক দিনেরই একটা লম্বা গ্যাপ পড়ে গেছে। তো না, আমি এবার ডিসাইড করেছি প্রত্যেক সপ্তাহে 2 দিন করে আমার চ্যানেলে গল্প আসবে। একটা দিন থাকবে শর্ট স্টোরির জন্য, আরেকটা দিন থাকবে উপন্যাসের জন্য। যেদিন থাকবে ছোট গল্প, যেহেতু ছোট গল্প হার্ডলি আধ ঘন্টার হবে, তো সেদিন আমি ছোট গল্প পুরোটাই তোমাদেরকে শোনাবো। কিন্তু যেদিন থাকবে উপন্যাস, সেদিন আমি তোমাদেরকে বিভিন্ন অধ্যায় ভাগ করে করে দেব। আমি সাধারণত সোমবার আর শুক্রবারটা ভেবে রেখেছি, এই দুটো দিন। এবার তোমাদের যদি কিছু বলার থাকে যে না অদিতি এই ডেটটা করো বা ওই বারটা করো, তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আমি যেটা ভেবে রেখেছি পার্সোনালি, সেটা সোমবার দিন থাকবে উপন্যাসের দিন, শুক্রবার দিন থাকবে শর্ট স্টোরি। এবার আস্তে আস্তে যদি তোমাদের রেসপন্স আমি ভালো পাই, যে তোমরা শুনতে ভালোবাসছো, লাইক কমেন্ট সাবস্ক্রাইবার যদি সেরকম ভাবে আসে, তো আমি সেরকম ভাবে দিন বাড়াবো। দরকার হলে আমি সপ্তাহে যেমন ধরো 2 দিনের জায়গায় 3 দিন করব। কিন্তু পুরোটাই নির্ভর করছে তোমাদের উপর। তোমরা যেরকম ভাবে রেসপন্স করবে সেরকম ভাবে আমার কাজে করবে। কারণ তোমরা যদি শুনতে ভালো না বাসো, পছন্দ না করো, তাহলে আমি বেকার কেন খেটে খুঁটে তোমাদেরকে গল্প শোনাবো? আমারও তো কিছু পাওনা আছে, তাই না? তো চলো আর বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে যাওয়া যায়। যেহেতু গল্পের ভিডিও, তাই অনেকটাই বড় হতে চলেছে, তো সেখানে বেশি কথা মানাবে না। তো চলো আজকের গল্পে যাওয়া যাক। সরি, গল্প না, উপন্যাস। আজকের এই উপন্যাসটা তোমাদেরকে আমি পড়ে শোনাবো, সেটি ঝাঁপতাল। একটি অসম্ভব সুন্দর প্রেমের গল্প, অসাধারণ। আমার নিজের তো অসম্ভব ভালো লাগে, আমি খুব ভালোবাসি। তো এই ঝাঁপতাল লিখেছেন মন্দাক্রান্তা সেন। গল্প শুরু করার আগে আমরা আগে লেখিকার সম্বন্ধে জানব। কে এই মন্দাক্রান্তা সেন? মন্দাক্রান্তা সেনের জন্ম 15ই সেপ্টেম্বর 1972 সালে কলকাতায়। জীবনে প্রত্যক্ষ প্রভাব তার মায়েরই। মন্দাক্রান্তার নামটাও তার মায়েরই রাখা। বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে সাফল্য অর্জন করে নীলরতন সরকার মেডিকেল কলেজ MBBS এর ছাত্রী ছিলেন মন্দাক্রান্তা সেন। কিন্তু ফাইনাল পরীক্ষার মধ্যিখানে ডাক্তার হওয়ার লক্ষ্য থেকে তিনি সরে আসেন। তখন থেকে তিনি লেখিকা। তার জীবনের প্রধান লক্ষ্য হয়ে ওঠে একজন ভালো লেখিকা হওয়ার। লেখালেখি শুরু হয় তার কবিতা দিয়ে। প্রথম কবিতার বই হৃদয় অবাধ্য মেয়ে। এই কাব্যগ্রন্থটি 1999 সালের আনন্দ পুরস্কার সম্মানিত হয়। তারপর আস্তে আস্তে গদ্য লেখাও শুরু করেন। তার লেখা প্রথম উপন্যাস ঝাঁপতাল 1407 সালে শারদীয় দেশ পত্রিকায় প্রকাশিত হয়। তিনি বিবাহিত, স্বামী কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চে কর্মরত। ঘটনাচক্রের তিনিও লেখক। তো এই হলো মন্দাক্রান্তা সেনের পরিচয়। আমি এতটাই জানি, তোমরা যদি আরো অনেকে অনেক কিছু জেনে থাকো অবশ্যই আমাকে জানাও, কারণ জানার কোনো শেষ হয় না। এবার সরাসরি গল্পে যাওয়া যাক। শুরু করছি ঝাঁপতাল। খুব ভোরে তিথির ঘুম ভেঙে গেল। আজ মহালয়া। এটা কি ভোর নাকি শেষ রাত? শরতের ভোরে অন্ধকার জড়িয়ে থাকে হালকা চাদরের মতো। তার ঈষৎ স্বচ্ছ বুনোটের মধ্য দিয়ে সকালের ফর্সা ফর্সা গায়ের আভাস পাওয়া যায়। আকাশ কালো থেকে নীল হয়ে আসে, অদ্ভুত অন্য রকমের নীল। এই রংটা শুধু মহালয়ার ভোরেই দেখতে পাওয়া যায়। আজও শুয়ে শুয়ে তিথি পায়ের দিকে জানলা দিয়ে দুটো বাড়ির মাঝখানে এক চিলতে আকাশে সেই রংটা দেখতে পেল। রংটা যেন ভিক্সের মতো নীল। ছোটবেলা থেকেই তিথির এরকম মনে হয়, আজও হলো।
এটা তার অনেক বোকা বোকা ধারণার মধ্যে একটা। সে জানে ফিক্স নীল হয় না, সাদা হয়, কিন্তু তার এমনই ভাবতে ভালো লাগে। আসলে ছোটবেলায় বাড়িতে ওষুধের তাকে রাখা থাকতো পুরনো ভিক্সের ঘন নীল কাচের শিশি। তার ভেতর থেকে ভিক্সটাকে ওই রকম নীল আলোর মতো কোমল দেখাতো। তিথি কেমন একটা ছমছমে টান অনুভব করতো ওই শিশুটার প্রতি। প্রত্যেকবার মহালয়ার ভোরে আকাশ দেখে সেই অনুভূতিটাই ফিরে ফিরে আসে। এছাড়া অন্য দিন এত ভোরে আকাশ দেখা তার সাধারণত হয় না। আর ভিক্সের ওই গন্ধটা, সে এক অনির্বচনীয় রোমাঞ্চকর গন্ধ। সারা ছোটবেলা থেকে বয়ঃসন্ধি পেরিয়ে এই উত্তর 30 অবধি জুড়ে থাকা আসন্ন পুজোর গন্ধের মতো প্রচুর রোদ্দুর আর অল্প অল্প হিমের ঝাঁঝ মেশানো। এই গন্ধটা নাকে লাগলেই আশা, আকাঙ্ক্ষা, উত্তেজনা, উদ্বেগ সব কিছু মিলিয়ে জটিল একটা ভালো লাগায় তিথির গা, হাত, পা শিরশির করে ওঠে। পুজো আসছে। বছরকার এই অতি পুরনো ব্যাপারটাই আজও তার বুকের মধ্যে একটা তীব্র কি হয় সম্ভাবনা জন্ম দেয়। অন্ধকার স্বচ্ছ বলে আলো জ্বালতে হলো না। তিথি এমনিই উঠে বাথরুমে গেল। 4টে বোধহয় বাজতে চলল। সাধারণত তার ভোরে ওঠার অভ্যাস না থাকলেও মহালয়ার দিন কিভাবে যেন ঠিক সময় ঘুম ভেঙে যায়। বাথরুম থেকে বেরিয়ে তিথি শুনল উল্টো দিকে মিন্টুদের বাড়ি থেকে আকাশবাণীর অধিবেশন শুরু হওয়ার সুর ভেসে আসছে। এই আরেকটা জিনিস, এই সুরটা কোন যন্ত্র যে সুরটা বাজানো হয় তিথি জানে না। হতে পারে পিয়ানো, অ্যাকর্ডিয়ান, কিন্তু মনে হয় যেন সুরটা ঠিক অন্য গ্রহ থেকে ভেসে আসে। চেনা কোনো গ্রহ নয়, একদম অচেনা ছায়াপথে, অচেনা নক্ষত্র জগতের অজানা একটা গ্রহ। ওই সুর এই পৃথিবীর হতে পারে না। সুরটা যখন বাজে বারবার একই চলনে ঘুরে ঘুরে, আর তার পেছন থেকে তানপুরার একটা উত্তাল গুনগুন চলতেই থাকে। তিথির মনে হয় সমস্তটাই একটা অপার্থিব মন্ত্র। মন্ত্রের জাদু তার স্নায়ুকে তরঙ্গে তরঙ্গে ঘিরে ধরতে থাকে। মহালয়ার দিন ছাড়া এই সুরটাও সারা বছরে বোধহয় একদিনও শোনা হয় কিনা সন্দেহ। হলে হয়তো তার এই ম্যাজিকটাই থাকে না। সুরটা শেষ হওয়া অব্দি অপেক্ষা করলো তিথি। তারপর ঘরে এসে রেডিও চালালো। তার আগে চালালো না, কারণ সুরটা যে তার ঘরের বাইরে অন্ধকার থেকে ভেসে আসছিল, এর মধ্যে একটা বাড়তি রহস্য লুকিয়েছিল। নিজের রেডিওতে যেটা অনুপস্থিত। এটা ঠিক রেডিও না, সিডি প্লেয়ার। এতেও রেডিও ধরা যায়। সেন্টার ঠিক করতে করতে তিথি শুনলো পাশের ঘর থেকে মায়ের কাশির আওয়াজ আসছে। তার মানে ঘুম ভেঙেছে। বাবার তো ভাঙবেই। বাবা রোজই আর একটু পরে উঠে হাঁটতে বেরোন। রেডিওর আওয়াজ মাঝারি দেখে তিথি খাটে এসে শুয়ে পড়ল। ছোটবেলায় বাবার সঙ্গে আলো জ্বেলে বসে বসে মহালয়া শুনত, মনে আছে। বাবা টেপ রেকর্ডারে টেপ করে নিতেন গোটা অনুষ্ঠানটা। সেটাই আবার বেলায় চালানো হবে বলে খুব মজা লাগতো। চুপ করে শুনতে হতো, কথা বললেই ফিসফিস করে বলতে হতো, নইলে টেপে উঠে যাবে যে। জোরে বলে ফেললেই দাদা চাঁটি মারতো মাথায়। তখন সেটা হজম করতে হতো চুপচাপ। মাও তো সকালে চা করতেন। এখন সেসব আর হয় না। দাদা কবেই বাইরে চলে গেছে। মা বাবার বদলে তিথি এখন রেডিও খোলে। সবাই অন্ধকারে শুয়ে শুয়ে শোনে। অবশ্য রেডিও না চালালেও হয়, চারপাশের অনেক বাড়ি থেকেই গান টান সবই ভেসে আসে। কিন্তু এও যেন কেমন একটা সংস্কার। বছরকার দিনটা নিজেরা পালন না করলে মন খুঁতখুত করে। তিথি চোখ বুজে শুনতে লাগলো সেই কবেকার মহালয়ার গান। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের প্রাণ মাতানো স্তোত্রপাঠ গায়ে কাটা দিয়ে ওঠে। এ যেন কিছুতেই পুরনো হওয়ার নয়। একই রকম ভালো লাগে, একই রকম কান্না পায় প্রতি বছর। সবারই ঠিক এমনটাই হয় কিনা তিথি জানে না, তবে তার হয়। এও তো একরকম ধর্মচরণই, সে ভাবল। এই যে আজকের দিনটিতে ভোরবেলায় ঘুম থেকে উঠে
বাঙালি ঘরে ঘরে রেডিও খুলে দিচ্ছে। এই যে প্রতিবার এই সময়টাতে কেমন যেন বিনা কারণেই তার বুক ফেটে কান্না আসে। কি পবিত্র নয় এসব? এ সমস্ত উপাচারেই যেন অমোঘ হয়ে ওঠে আয়োজন। প্রতি বছর পুজো ফিরে আসে, ছেঁড়া ছেঁড়া তন্দ্রা আসছে, সেই সঙ্গে টুকরো টুকরো ছবি, তার কিছুটা স্মৃতি, কিছুটা নিছক স্বপ্ন। আগমনী সুর আর দুর্গার আগের উথাল পাথাল ভাসতে ভাসতে ছবিগুলো চলছে নিজের মতো। ভালো করে ক্লাস শুরু হতে না হতেই লম্বা পুজোর ছুটি পড়ে গেল তিথিদের। নতুন কলেজ, উচ্চ মাধ্যমিক পাশ করে জিওগ্রাফি নিয়েছে তিথি, তার বরাবরের প্রিয় সাবজেক্ট। এবারের পুজো খুব আগে আগে, বর্ষায় যেন এখনো ফুরোয়নি ভালো করে। রোদ্দুর তড়ি ঘড়ি ছুটি নিয়ে চলে এসেছে বাড়ি। সেই রোদটায় তিথির ঘরে জানলা দিয়ে লাফিয়ে ঢুকতেই তিথি তড়াক করে উঠে বসলো বিছানায়। আজই ষষ্ঠী না? পুজো এসে গেছে। ইস, দেরি করে ফেললো নাকি তিথি? 9টার মধ্যে তার মৌসুমী বাড়িতে পৌঁছে যাওয়ার কথা। আজ থেকেই ঘুরতে বেরোবে তারা। তিথির মনটা ছটফট করে উঠল খুশিতে। এবারের পুজোটা খুব আনন্দে কাটবে। প্রত্যেকবারই এমন মনে হয়, যদিও শেষ পর্যন্ত তেমন কিছুই ঘটে না। বলতে গেলে ম্যাড়মেড়ে ভাবি কবে যেন ফুরিয়ে যায় 4টে দিন। কিন্তু এবার কেমন মনে হচ্ছে দিনগুলো তার জন্য বহু কিছু সাজিয়ে বসে রয়েছে। অনেক আলো, অনেক রোদ, অনেক মজা, অনেক অনেক কিছু। মাইকে হেমন্ত মুখোপাধ্যায়ের গান ভেসে আসছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি গিয়ে পড়তে হবে ওই উৎসবের মধ্যে। তিথি ভেতরে ভেতরে তীব্র তাড়া অনুভব করলো। মাকে বেরোনোর কথা আগে থাকতেই বলা ছিল। গত বছরই সে পুজোয় একদিন বন্ধুদের সঙ্গে বেরিয়েছিল। আর এখন তো সে কলেজে পড়ে, কাজেই আপত্তির কোনো কারণ নেই। যদিও বাড়িতে কেউই মনে করে না যে সে যথেষ্ট বড় হয়েছে, চিরদিনই সে ছোট, ফালতু। সে যে কাজগুলো করে সেগুলো সবকটাই বোকা বোকা, ভুলভাল। মা বাবার ততটা নয়, এগুলো প্রধানত দাদা তমালের অভিমত। তমাল বুদ্ধিমান, সব কাজে দক্ষ, দায়িত্বশীল। আর তিথি হাঁদা ক্যাবলা অপদার্থ। পরীক্ষায় ভালো রেজাল্ট করে বুদ্ধি আছে বলে নয়, না বুঝে বই মুখস্থ করতে পারে বলে। তমাল শিবপুরে ইঞ্জিনিয়ারিং পড়ছে, হোস্টেলে থাকে। পুজোতে বাড়ি এসেছে। আজ সকালেও তিথির বেরোনোর ব্যস্ততা দেখে তমাল নাক সিটকাল। এ কি রে, এখন থেকেই পুজো শুরু? সবে তো ষষ্ঠীর সকাল, মা দুর্গারও তো ঘুম ভাঙেনি এখনো। তিথির জবাব দেয় না। মনে মনে খুব খারাপ লাগে তার। দাদার সবসময় ইচ্ছে থাকে তার সমস্ত উৎসাহ মাটি করে দেওয়ার, সে জানে। বেশিরভাগ সময় সে ইচ্ছা সফলও হয়। আজ তিথি কিছুতেই পাত্তা দেবে না। তাড়াতাড়ি আঙ্গুল চালিয়ে চালিয়ে শ্যাম্পু করে চুল শুকোতে থাকে সে। তমাল কিন্তু ছাড়ে না। বোনকে বিরক্ত করা তার নেশা। অকৃতকার্য হলে তার জেদ বেড়ে যায়। প্রথম মন্তব্যটা বিধল না দেখে এবার সে ধার বাড়ালো। দেখিস চুল খুলে হাতে না চলে আসে। যা লাগবে না দেখতে, টাক মাথায় হেয়ার ব্যান্ড, ফার্স্ট ক্লাস। তিথি রেগে কেঁদে চেঁচিয়ে উঠলে তমালের কি? ওটা হলেই সে ধীরে সুস্থে নিজের কাজে চলে যেতে পারে। কিন্তু তিথি এবারও ক্ষেপল না, বরং হেসে ফেলল। তমালও হাসল। হাসতে হাসতেই বলল, আরে বাস, আজ সকাল সকাল শাকালুর দোকান খুলে গেছে দেখছি। শাকালু কত করে? তিথির বুকের মধ্যে জ্বালা করে, তবুও হাসতে থাকে সে। হাসতে হাসতে মুখের সামনের হাত চাপা দেয়। আজ সে কিছুতেই রাখবে না। রাগলে তারই ক্ষতি। সারাটা দিন পড়ে রয়েছে সামনে, আজ পুজো। আয়নার সামনে সরে এলো তিথি। তার আনন্দের যথেষ্ট কারণ রয়েছে। কদিন আগেই একটা আইলাইনারের শিশি কিনেছে সে। কাউকে বলেনি। মৌসুমীকে পড়তে দেখেছে, দেখে খুব ইচ্ছে হয়েছে সেও ওই রকম পড়বে। তুলে রেখেছিল এ কদিন পুজোয় সাজবে বলে। তার গায়ের রং কালো। সে মাথায় একটু বেশি লম্বা, রোগা,
লম্বা হওয়া খারাপ নয়, কিন্তু তিথির মুশকিল হলো সে পিঠ সোজা টান টান করে হাঁটতে পারে না, সামনের দিকে একটু ঝুঁকে পড়ে। মা বলে কোল কুজো। আসলে সে জানে তার পিঠটা তার মনেরই মতো, একটুক্ষণ পর পরই গুটি যেতে চায়। তার মুখের উপর দিকটা মোটামুটি ভালো, নিচের দিকে এসে ছন্দপতন হয়ে গেছে। একেবারে ছোটবেলায় তার দাঁত ভালোই ছিল, সুন্দর হাসিওয়ালা ছবিও আছে একটা। কিন্তু একটু বড় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে যখন দ্বিতীয়বার দাঁত উঠল, উপরের পাটির সামনের দাঁতগুলো উঁচু হয়ে যেতে লাগলো। হতে হতে শেষ পর্যন্ত অস্বাভাবিক উঁচু হয়ে গেছিল তার দাঁত। মুখ বন্ধ তো হতোই না, কেমন যেন বিভৎস লাগতো দেখতে। সে যখন ক্লাস 5-এ পড়ে, বাবা নিয়ে গিয়েছিলেন শিয়ালদা ডেন্টাল কলেজে। মনে আছে ডাক্তারবাবু তার মাকেও আসতে বলেছিলেন। একটা কাগজে সই করিয়ে নিয়েছিলেন, এই লিখে যে উনি সাধ্য মতন চেষ্টা করবেন, কিন্তু ফল নাও পাওয়া যেতে পারে। এত সাংঘাতিক খারাপ অবস্থা হয়েছিল তার দাঁতে। ডাক্তার ভঞ্জ তার ছাত্রদের নিয়ে এসে দেখাতেন, ছাত্ররাও সবাই তার মুখের ভিতর আঙ্গুল পুড়ে কি সব দেখত। একদিন তিথি শুনেছিল ডাক্তারবাবু এক ছাত্রকে বলছেন, কতদূর কি করতে পারবো জানি না, চেষ্টা তো করতে হবে। এই দাঁত নিয়ে মেয়েটার বিয়ে হবে কি করে? শুনে লজ্জায় দুঃখে চোখে জল এসে গিয়েছিল তার। একদল যুবক ছাত্রদের সামনে সে কোনো রকমে কান্না সামলেছিল। ডাক্তার ভঞ্জের কৃতিত্ব বলতেই হবে। তিথির দাঁত এখন অনেক ভদ্রস্থ। 4 বছর মুখের মধ্যে ক্লিপ লাগানো প্লাস্টিকের প্যালেট পরে থাকতে হয়েছিল তাকে। দাঁত অনেক নিচু হলেও এখনো খুব বড় বড় আর অসমান। এটা আর কিছু করা যায়নি। যা ছিল তার তুলনায় এটাই ডাক্তার ভঞ্জের ভাষায় মিরাকল। তিথি এখন ঠোঁট বন্ধ করতে পারে, কিন্তু গোলমেলে সেটিংয়ের জন্য বন্ধ করলেও হাঁ মুখটা একটু ফুলে থাকে তার। হাসলেও ভালো দেখায় না। হাসতে গেলে তাই সে আপনা থেকেই মুখে হাত চাপা দেয়, বিশেষ করে বাইরে অন্য লোকের সামনে। বাড়িতেও দাদা বলে, শাকালুর দোকান বন্ধ কর। তাই সে আজকাল বাড়িতেও মুখে হাত আড়াল করে হাসে। কিন্তু কেউ না বলুক, তিথি জানে তার চোখ দুটি বেশ সুন্দর, আর ভ্রু দুটি অসাধারণ, টানা লম্বা আর বাঁকানো। খুব সরু নয়, আবার খুব মোটাও নয়। মাঝখানে নাকের ওপর হালকা হালকা লোম দিয়ে জোড়া। এসবের বেশিটাই যদিও ঢাকা থাকে চশমায়, পাওয়ার -5। সবসময় চশমা পরতে হয় তাকে, না হলে সে প্রায় অন্ধ। সাজতে গেলে চশমাটা খুলে রাখতে হয়, নইলে মুখে কিছু মাখা যায় না। আবার চশমা খুললে নিজের মুখটাই আয়নায় ভালো করে দেখা যায় না। তিথি মুখে গিয়ে আয়নার কাছে প্রায় নাক ঠেকিয়ে ফেলল। তার হাতে নতুন কেনা আইলাইনারের শিশি। চোখের উপর পাতায় সরু একটা রেখা টানতে সে ভেবেছিল খুব একটা অসুবিধা হবে না, তার আকার হাত তুলির টান ভালো। কিন্তু কার্যত দেখলো দুটো ব্যাপার আলাদা। আয়নায় দেখে নিজের চোখে তুলি চালানো কাগজে তুলির টানার মতো সহজ লাগছে না। চোখের পাতা কাঁপছে থরথর করে, তুলি ধরা হাতও কাঁপছে তার। সাবধানে ব্যাপারটা শেষ পর্যন্ত ঠিকঠাকই ম্যানেজ করতে পারলো তিথি। বাঁ চোখটা একটু জ্বালা জ্বালা করছে, ভিতরে একটু রং চলে গেছে বোধহয়। তিথি আইলাইনার লাগানো নিজের চোখ দুটোর দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে গেল। বাহ, কি সুন্দর মানিয়েছে। তার চোখ ভালো সে জানতো। চাপা নাকের ওপর হাত রেখে মুখের নিচটুকু ঢেকে ফেলল তিথি। এবার কি খুব খারাপ লাগছে তাকে দেখতে? মোটেই নয়, বরং সুন্দরী মনে হচ্ছে। তিথি হাতের আড়ালেই হেসে ফেলল। তো আজকের পর্ব এতটাই। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই আসছি। ততদিন সাথে থেকো, পাশে থেকো। নমস্কার।